ওয়েলকাম টু ট্যালেন্টা ক্লাসেস। আজকে যেটা আমরা করবো সেটা হলো ফটো ইলেকট্রিক এফেক্টের পুরো পার্টটা আমরা করবো। যে ওখান থেকে কিছু বেসিক কনসেপ্ট যেগুলো থেকে আমাদের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয় এবং যেখানে স্টুডেন্টের সব থেকে বেশি ডাউট হয় সেই পার্টগুলোকে আজকে কনসেপ্ট এখানে ক্লিয়ার করা হবে। এবারে প্রথম কয়েকটা জিনিস হবে যেখানটাতে আমরা প্রথমে চ্যাপ্টারের কী করতে যাবো সেটা একটা জিস্ট দেখে নেব। তারপরে সেখানকার কিছু অ্যাপ্রোচ, যে কোনো কোয়েশ্চেনগুলো যেগুলো আসে সেগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে পারি, কিছু পার্টিকুলার কনসেপ্ট যেগুলো বুঝতে অসুবিধা হয় সেই সমস্ত জিনিসগুলোকে এখান থেকে রিক্যাপ করা হয়। দেখ, আমি স্টার্ট করছি প্রথমটা। চ্যাপ্টার হলো ফটো ইলেকট্রিক। প্রথমে এই চ্যাপ্টারটাতে যেটা ফার্স্ট পার্টটা আমরা পড়বো সেটা হলো ফোটনের কনসেপ্ট। হোয়াট ইজ ফোটন। নেক্সট যেটা এখান থেকে পড়বো সেটা হলো যে ফোটনটা যখন আমি ডিসকভার করে ফেলা গেল, যখন মানুষ ফোটন সম্বন্ধে একটু জানতে পারলো, তো তারপরে এটার উপরে যখন এক্সপেরিমেন্ট করা হলো যে ফটো ইলেকট্রিক এফেক্ট যখন আমি বলছি সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটির এফেক্টটা কী হচ্ছে, সেই যে পুরো সিস্টেমটা সেটাকে ডিসকভার করেছিলেন মানে বা পারফর্ম করেছিলেন সেটা হলো লেনার্ড বলে একজন সায়েন্টিস্ট। এখন ওনার যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টটাকে বলবো দ্যাট ইজ লেনার্ড এক্সপেরিমেন্ট। অ্যান্ড থার্ড যে টপিকটা আমরা পড়বো সেটা হলো এনার্জি কনজারভেশন ইন ফটো ইলেকট্রিক এফেক্ট। এনার্জি কনজারভেশন। প্রথম যেটা এখন আমরা স্টার্ট করছি সেটা হলো ফোটন কনসেপ্টটা। তো দেখো, এই দুটো পরের টার্মটাতে আসছি। প্রথমে ফোটন কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, ফোটন জিনিসটা কি। তো ফোটন জিনিসটা ক্লিয়ার, ফোটন হলো যে মনে করো যে লাইট ওয়েভ আসছে। এখন যে কোনো লাইট ওয়েভ হতে পারে, এটা যে কোনো রকম ওয়েভলেন্থ হতে পারে। তুমি পলিক্রোম্যাটিক লাইট নিলা যেটার মধ্যে বিভিন্ন রকম ওয়েভলেন্থের বা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির লাইট তার মধ্যে আছে। এখন এই যে বিভিন্ন রকম ওয়েভলেন্থের লাইটগুলো যখন একসাথে আছে সেটাকে আমরা কি বলবো, পলিক্রোম্যাটিক লাইট। যেরকম ধরো হোয়াইট লাইট ইজ এ পলিক্রোম্যাটিক লাইট, যার মধ্যে বিভিন্ন রকমের লাইট ওয়েভলেন্থ মিক্স করা আছে। এখন এই লাইটগুলো যখন আসে তখন এদের একটা সার্টেন এনার্জি থাকে যেটাকে আমরা বলি যে এইচ নিউ, তাই না? এটাকে আরেকটাও বলা হয় যে নিউটাকে যদি আমি ডিভাইড করি তাহলে এইচ সি বাই ল্যাম্ডা, এটা হয় এদের এনার্জি। এখন এই এনার্জিগুলো যখন একটা পার্টিকুলার সার্ফেসের উপরে পড়ছে, মনে করো যে এটা হলো একটা সার্ফেস যেটার উপরে এই পুরো লাইট এনার্জিটা ইনসিডেন্ট করা হয়। এখন লাইট এনার্জিটা যখন ইনসিডেন্ট হয় তো স্বাভাবিক ব্যাপার, একটা এনার্জি, বেসিক্যালি লাইট একটা এনার্জি, সেই এনার্জিটা যখন একটা সার্ফেসের উপর আসছে তখন তার মধ্যে এনার্জি ট্রান্সফার হয়। এখন এই যে এনার্জি ট্রান্সফারটা ঘটলো, এই এনার্জি ট্রান্সফারটা প্রথমে সায়েন্টিস্টরা এরকম ভাবতেন যে ওয়েভ ফর্মেই ঘটেছে, যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে তার মানে এখান থেকে ওয়েভ ফর্মের মাধ্যমে ওর মধ্যে এনার্জি ট্রান্সফারটা হয়ে গেল। কিন্তু যখন কিছু জিনিসকে নোটিস করা হলো, বিশেষ করে লেনার্ডের এক্সপেরিমেন্টটাকে যখন নোটিস করা গেল, তখন লোকের মধ্যে স্ট্রাইক করলে যদি আমি লাইটের ওয়েভ নেচারটাকে নিয়ে বলি যে হ্যাঁ এখানটাতে ওয়েভ নেচারটাকে নিয়ে আমি বলছি যে এখানকার মধ্যে লাইটটা স্ট্রাইক করলো এবং তার যে ওয়েভ নেচার সেই অ্যাকর্ডিংলি তার এনার্জিটাকে ট্রান্সফার হলো, এবং যা কিছু ফেনোমেনা লেনার্ড এক্সপেরিমেন্টের মধ্যে দেখা গেল সেইগুলোকে এক্সপ্লেন করতে গেলাম, তখন প্রবলেম হতে শুরু করে দিল। এরপরে সায়েন্টিস্টরা আরও কিছু এক্সপেরিমেন্ট চালু করতে থাকলেন এবং এইটার পেছনে সব থেকে বড় অবদান যদি কারো থেকে থাকে এটাকে এস্টাবলিশ করার পেছনে, সেটা হলো আইনস্টাইন। আইনস্টাইন জীবনে কখনো এটার এক্সপেরিমেন্ট করেনি, কিন্তু তার ম্যাথামেটিক্যাল যে ভিউটা এবং ম্যাথামেটিক্যালি তিনি প্রুফ করেছিলেন এই জিনিসটাকে, যে কারণে 1921-এর নোবেল প্রাইজটা উনি পেয়েছিলেন। এবং একটা মানে একটা রিভলিউশন ক্রিয়েট করে দিয়েছিল পুরো সায়েন্টিফিক্যাল কমিউনিটির মধ্যে যে কি হচ্ছে। এবার ব্যাপারটা দেখো, আইনস্টাইন কি বললো, আইনস্টাইন এখান থেকে এটা বললো যে লাইট যখন আসছে সেটা একটা এনার্জি এবং সেটা ওয়েভ ফর্মে আসছে, কিন্তু এটা একরকমভাবে দেখতে গেলে দুমুখো সাপের মতো কাজ করে। মানে যে লাইট যখন আসছে তখন তো সে এনার্জি ফর্মে চলে এলো, কিন্তু যখনই সে সার্ফেসের উপরে স্ট্রাইক করলো তখন সে দেখছে যে আমাকে এনার্জিটাকে দিতে হবে। এবারে এনার্জির ডিমান্ডটা কি, যেরকম দ্বারা যদি এই সার্ফেসের একটা ছোট এরিয়াকে আমি একটুখানি ম্যাক্রোস্কোপিক ভিউতে দেখি, যে এইটুকুনি এরিয়াকে আমি ম্যাক্রোস্কোপিক ভিউতে দেখলাম, তো এর মধ্যে এরকম দ্বারা পাবো যে প্রচুর পরিমাণে অ্যাটমস আছে, এবং সেই অ্যাটমসগুলোর যদি একটা অ্যাটমকে আমি দেখি তাহলে এরকম পাবো যে মাঝখানে নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রনস বিভিন্ন রকম অরবিটের মধ্যে রোটেট করছে। আর আমরা জানি যে বিভিন্ন অরবিটের জন্য কিছু পার্টিকুলার এনার্জি থাকে, আর সেই পার্টিকুলার এনার্জি যতক্ষণ না তাকে আমি দিতে পারবো, যে একটা এনার্জি থেকে অন্য এনার্জিতে যাওয়ার জন্য যে তাকে এনার্জি ব্যারিয়ারটাকে কভার করতে হবে, ততক্ষণ অবধি সে কোনোরকমভাবে জাম্প করতে পারবে না বা সেই স্টেটটাকে সে ছেড়ে অন্য জায়গায় যেতে পারবে।
এখন এখন যখন লাইট এইখান থেকে আসছে এবং মনে করো এই পয়েন্টে স্ট্রাইক করলো, মানে এইখানটাতে একটা অরবিট আছে, এইখানে স্ট্রাইক করতে পারে এই ইলেকট্রনটাকে, হতে পারে লাইট এসে এই ইলেকট্রনটাকে স্ট্রাইক করে। এবার যদি ইলেকট্রনটাকে স্ট্রাইক করে এবং ইলেকট্রনটা যদি তার সাফিসিয়েন্ট এনার্জিকে পেয়ে যায় যাতে করে এই সারফেসকে সে ছেড়ে যেতে পারে, তাহলে সে ছেড়ে চলে যাবে। এখন লেনার্ড এক্সপেরিমেন্টটাকে আমরা ডিটেলে জানবো, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছিলাম যে যখন আমরা দেখবো তখন বুঝতে পারবো যে এখান থেকে ইলেকট্রন এমিট করবে। এখন এমিট করছে তার মানে হলো যে একটা কথা, যে এখান থেকে কোনোভাবে কলিশন হচ্ছে। প্রথমত কলিশন কিন্তু কোনোভাবেই কোনো ওয়েভ করতে পারে না, কোনো ওয়েভ কখনো কলিশন করতে পারে না, করতে কে পারে সেটা হলো পার্টিকেল। এখন যেহেতু লাইট এখানটাতে কোলাইড করছে এবং একটা ইলেকট্রনকে ডিসপ্লেস করছে, দ্যাট মিনস দেয়ার ইজ আ কাইন্ড অফ পার্টিকেল নেচার। ব্যাপারটা বুঝতে পারো যে এখানটাতে একটা কোনো পার্টিকেলের মতো নেচার আসছে, অর্থাৎ লাইট যতক্ষণ এখানটাতে ফ্লো হচ্ছিল ততক্ষণ অবধি তার মধ্যে তার ওয়েভ নেচারটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। যেই মুহূর্তে কলিশনের প্যাটার্নটা চলে এলো, সেই মুহূর্তে লাইট কিন্তু আর কোনোভাবে তার ওয়েভ নেচার দিয়ে এটাকে ডিসপ্লেস করলো না, সেই সময় লাইটের যে পার্টিকেল নেচারকে দেখাতে শুরু করলো। এবারে যখন এই পার্টিকেল নেচারকে দেখাতে শুরু করলো, তখন লাইটের যে পার্টিকেল নেচারটা, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে লাইট একটা ছোট ছোট অনেক কটা পার্টিকেল দিয়ে তৈরি, যে পার্টিকেলগুলোকে আমি বলছি এক একটা ফোটন। বুঝতে পারলো জিনিসটা কি? তো ফোটন কি? ফোটন হলো যে পার্টিকেল লাইক নেচার। নিশ্চয় হলো একটা এরকম ধরা যে পাশের বাড়ি কাকু বললো যে আমি তার ছেলের মতন, কিন্তু আমি তার ছেলের নই। ব্যাপারটা বুঝতে পারবে? তো এই যে পাশের বাড়ি কাকু আমাকে বললো যে আমি তার ছেলের মতন, আমি তার ছেলে নয়, অর্থাৎ এই কথাটার মানে হলো এটাই যে আমার প্রতি তার যে অধিকারটা থাকবে সেটা অবভিয়াসলি তার নিজের ছেলের উপর যেগুলো থাকবে 100% সেই সমস্ত অধিকার থাকবে না। সে আমাকে ট্রিট করতে পারে যে আমি তার ছেলের মতন, তো আমাকে সেভাবে স্নেহ করতে পারে, ভালোবাসা দিতে পারে, খাওয়াতে পারে, এই জিনিসগুলো সে করতে পারে, কিন্তু 100% তার ছেলের যা কিছু লয়্যালটি দেওয়া উচিত সেটা আমি কখনো পাবো না। এই ক্ষেত্রে এক্স্যাক্ট সেম জিনিসটা, যে লাইট যতক্ষণ অবধি আসছিল ততক্ষণ অবধি তার ওয়েভ নেচারকে আমি দেখতে পাচ্ছিলাম, যখনই সে কলিশন এখানটাতে ক্রিয়েট করলো সেই মুহূর্ত থেকে হয়ে গেল এর পার্টিকেল নেচার, এবং লাইট নিজের এই পার্টিকেল নেচারটাকে দেখালো, এবং সে এরকমভাবে দেখালো যে আমি একটা পার্টিকেলকে ছুড়লাম এবং সেই পার্টিকেলটা সেখানে ধাক্কা মারলো এবং এই ইলেকট্রনটাকে এখান থেকে সরিয়ে দিল। ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে? এটাই হলো ফোটন। তো এই যে ফোটন, ফোটন কি? ফোটন হলো বেসিক্যালি লাইটের যে পার্টিকেল নেচারের জন্য, যদি লাইটটাকে অনেক কটা ছোট ছোট পার্টিকেল হিসেবে ভাবি, যে এক একটা পার্টিকেল হলো ফোটন। এখন এই যে ফোটন আছে, যদি আমি এটাকে পার্টিকেল হিসেবে ভাবি, তো পার্টিকেলের যে সমস্ত বেসিক রিকোয়ারমেন্টগুলো থাকে, যেটা সব থেকে বড় রিকোয়ারমেন্ট একটা পার্টিকেলের, সেটা হলো তার মাস। তার মাস আছে, তার মানে হলো এটাই যে লাইটের ভেলোসিটিটাও আছে, দ্যাট ইজ c3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটাও আছে। এখন যেহেতু লাইটের মধ্যে এই সমস্ত একটা ভেলোসিটি আমি পেয়ে যাচ্ছি, এবং লাইটকে যখন আমি পার্টিকেল নেচার হিসেবে ডিসক্রাইব করব, তখন তাকে একটা মাস তাকে আমাকে দিতে হবে। এখন এখানটাতে একটা মুশকিল স্টেপ চলে আসে, যে একটা এরকম জিনিস যেটাকে আমি কোনোভাবে হাতে ধরতে পারবো না, কিন্তু তার এফেক্টটাকে আমি দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে তার মাস আমি কি করে ক্যালকুলেট করবো? মাস ক্যালকুলেট করা সম্ভব নয়। আজকে আমার মাস ক্যালকুলেট করতে গেলে আমাকে স্প্রিং ব্যালেন্সে ঝুলিয়ে দাও, ওয়েট মাপতে পারবে, আমাকে তুমি ওয়েইং মেশিনের ওপর বসিয়ে দাও, আমার মাস মাপতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাকে সেই জায়গাটায় স্থির থাকতে হলে কোনোভাবে মুভমেন্ট করলে চলবে না। কিন্তু ফোটন, যার ভেলোসিটি লাইটের ভেলোসিটি, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এই ধরনের কোনো জিনিসকে আমার কখনোই সম্ভব নয় তাকে আমি স্থির রাখি, কারণ এটা কন্টিনিউয়াসলি মোশনে আছে। এটা রীতিমতো একটা পার্টিকেল নয়, এটা পার্টিকেলের মতো বিহেভিয়ার শো করছে, তো তাকে আমি স্থির রাখতে পারবো না। যেহেতু তাকে আমি স্থির রাখতে পারবো না, দ্যাট ইজ হোয়াই উই সে যে রেস্ট মাস অফ দি ফোটন, রেস্ট মাস অফ ফোটন ইজ 0। কেন 0? রেস্ট মাসটাকে আমরা m0 ও বলতে পারি। এটাকে আমরা কেন 0 বললাম? তার কারণ ভাই, একে জীবনে আমি স্থির রাখতে পারবো না, স্থির রাখতে পারবো না, তো রেস্ট মাস ক্যালকুলেটই করতে পারবো না, দ্যাট ইজ ফোটনের রেস্ট মাস হলো 0। এবার একটা কনফিউশন চলে আসছে। আমি একটু আগে যেটা বললাম যে একটা পার্টিকেলকে যখন আমি ডেসক্রাইব করছি তার জন্য মাস দরকার, প্রথম রিকোয়ারমেন্ট। মাস যখন দরকার, আমি এখান থেকে দেখছি তাকে আমি স্থির রাখতে পারবো না, কিন্তু তার স্থির রাখতে পারছি না, মানে তার মাস হলো 0। তাহলে আমি কী করে এটাকে পার্টিকেল হিসেবে ট্রিট করবো, এবং যে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবো সেখানটাতে যখন আমার পার্টিকেল নেচারের দরকার হবে, তখন আমি কী করে মাসটাকে সেখানটার মধ্যে ইনক্লুড করবো? এই জিনিসটা করার জন্য ফোটনের ক্ষেত্রে মাস লাইক কোয়ান্টিটিকে ডেরাইভ করা হয়। আর এই মাস লাইক কোয়ান্টিটি যেটা, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট মাস। মানে ওই যেরকম ধরা যে পাশের বাড়ি কাকু আমাকে বললো আমি তার ছেলের মতো, তো ইকুইভ্যালেন্ট টু হিজ সান, আমি কিন্তু তার নিজের ছেলে নয়, ইকুইভ্যালেন্ট টু হিজ সান।
এই ক্ষেত্রেও সেটাই করা হয় যে আমার যে মাসটা আমি ফোটনের পাবো সেটা হলো ইকুইভ্যালেন্ট মাস। যদি একটা পার্টিকেল হতো তাহলে এর মাসটা কি হতে পারতো, এবং সেই জিনিসটাকে নিয়ে পুরো ক্যালকুলেশনসটাকে আমরা এখানে ডিরাইভ করি। যা সমস্ত এখানে ফর্মুলা সেগুলোকে আমরা সমস্ত কিছু এখানে দেখি। এবারে এই যে মাসটাকে ক্যালকুলেট করবো তার স্টেপটা দেখো। প্রথমত আমরা জানি আইনস্টাইন আমাদের বলে গেছে যে যে কোনো জিনিসের উপর যে এনার্জি কনজারভেশন ল, যদি সেটাকে আমি অ্যাপ্লাই করি তার উপর একটা বেসিক ল যেটা সেটা হলো যে E ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এটা আমরা জানি। তো স্বাভাবিকভাবে এটা অবভিয়াসলি একটা ফোটন যার ভেলোসিটি হলো লাইটের ভেলোসিটির সমান, অবভিয়াসলি সেটা একটা লাইটের পার্ট, তার ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমানই হবে। তার এনার্জি দ্যাট ইজ ই, তার মাস যদি আমি ইকুইভ্যালেন্ট মাস তাকে তার ভাবি যে সেটা একটা পার্টিকেল, তাহলে সেই ক্ষেত্রে তার মাস হলো m। তো এই যে মাসটাকে আমি ক্যালকুলেট করবো তার ভ্যালু কত চলে আসবে, m ইকুয়ালস টু e বাই c স্কয়ার, e বাই c স্কয়ার। এটা হয়ে গেল মাস। আচ্ছা এই যে মাসটা এটা কি অ্যাকচুয়াল মাস? না, এটা কিন্তু অ্যাকচুয়াল মাস নয়, এটা তার অ্যাকচুয়াল মাস নয়। এটা কি ধরনের মাস? এটা হলো ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাস। কেন অ্যাকচুয়াল মাস নয়? কারণ অ্যাকচুয়াল মাস তখনই আমি বলতে পারি যখন তাকে আমি একটা ওয়েইং মেশিনের মধ্যে তাকে মেজার করেছি। তাকে মেজার করা সম্ভব নয় কারণ এটা প্রচন্ড হাই স্পিডে সবসময় মুভমেন্ট করবে, এর রেস মাস সবসময় জিরো। যে কারণে এখানে তাহলে ইকুইভ্যালেন্ট মাস হলো দ্যাট ইজ E বাই c স্কয়ার। এটা হলো ফোটনের জন্য ইকুইভ্যালেন্ট মাস। এই জিনিসটাকে আমি আরেকটু ভেঙে দিই তাহলে আরো অনেক কিছু দেখতে পাবো। যেরকম ধরো মাস ইকুয়ালস টু ক্যালকুলেট করলাম E বাই c স্কয়ার। আচ্ছা E এর মানে এটা হয় যে এর জায়গাটা আমি লিখতে পারি যে এনার্জি, যদি একটা ওয়েভ আসে তার জন্য এনার্জি কত হয় h নিউ, তাই না? h নিউ লিখতে পারি যে E ইকুয়ালস টু h নিউ, নিউটা আমরা জানি ডিফারেন্স। এটাকে এরকম লেখা যায় যে h ইনটু c বাই ল্যামডা, তাই এটাও লিখতে পারি। তো আমি এই জিনিসটাকে এখানে প্লেস করে দিই, প্লেস করি, তাহলে আমি কি পেয়ে যাব যে hc বাই ল্যামডা ইনটু c স্কয়ার। এখান থেকে এই যে c আর এই c স্কয়ারটা কেটে গেছে, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে h বাই ল্যামডা ইনটু h বাই ল্যামডা ইনটু c। এটা চলে গেল তার ফোটনের মাস। তাহলে ফোটনের মাস আমরা এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি। এই সমস্ত জিনিসগুলো হলো ডেরিভেশনের জন্য। বেসিক জিনিসটা হলো এই পার্টটা, এটাকে আমি যদি মনে রাখতে পারি বাকি পার্টগুলো খুব ইজিলি চলে আসে। জাস্ট এর জায়গাতে h নিউ বা hc বাই ল্যামডা পুট করবে, আনসার চলে আসবে। একটা পার্ট। নেক্সট যেটা আসছে সেটা হলো যে একটা কোনো পার্টিকেল, ফোটনকে আমি পার্টিকেল হিসেবে মনে করেছি, সেই পার্টিকেলটা একটা ভেলোসিটি c নিয়ে যাচ্ছে, তার একটা মোমেন্টাম অবভিয়াসলি থাকবে। মোমেন্টামের যে ফর্মুলা হয় যে আমরা জানি যে মোমেন্টাম দ্যাট ইজ p, p ইকুয়ালস টু কত হয় মাস ইনটু ভেলোসিটি। ফোটনের জন্য কত c, ফোটনের মাস কত, ইকুইভ্যালেন্ট মাস কত hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা, সরি h বাই ল্যামডা ইনটু c। এবার c c ক্যান্সেল আউট হয়ে গেলে কত পড়ে থাকবে h বাই ল্যামডা। এইটা হয়ে গেল ফোটনের মোমেন্ট। আমি কিন্তু আবার বলছি এই যে মোমেন্টামটাকে আমি বললাম, যেহেতু মোমেন্টামের মধ্যে মাস ইনক্লুডেড থাকে, মাসটা কোনো ভার্চুয়াল কোয়ান্টিটি বা ইকুইভ্যালেন্ট মাস, এই মোমেন্টটাও কিন্তু আমি ইকুইভ্যালেন্টলি এটাকে আমি ক্যালকুলেট করছি। এটা কিন্তু কখনো আমি ওইভাবে কোনো রকমভাবে মেজারমেন্ট যে টুলসগুলো আছে সেইগুলোকে দিয়ে আমি ক্যালকুলেট করতে পারবো না, কারণ ফিজিক্যালি এটাকে আমি কখনো হাতে ধরে এটাকে আমি দেখতে পারবো না। যেটা আমি একটা কোনো বলকে, একটা কোনো ইটকে, যে কোনো একটা ফিজিক্যাল মাসের জন্য আমি করতে পারি, সেটা এর জন্য কখনোই সম্ভব না। তাহলে ফোটনের মধ্যে এই কনসেপ্টগুলো গেল যে ফোটনের জন্য তার রেস্ট মাস কত হয় দ্যাট ইজ জিরো, তার জন্য আমরা সবসময় ইকুইভ্যালেন্ট মাসকে ক্যালকুলেট করে বেরোই। যখনই ফোটন এরকম ভাবে আসছে তার মোমেন্টাম কত হয় দ্যাট ইজ h বাই ল্যামডা। ঠিক আছে, এবারে আমরা নেক্সট স্টেপটাতে যাচ্ছি যে যখন ফোটন, যেহেতু একটা পার্টিকেল, আর একটা পার্টিকেল যখনই কোনো দেওয়ালের মধ্যে স্ট্রাইক করে তখন সেটা রিবাউন্ড করবে। রিবাউন্ড যখন করবে সেটা অনেক রকম ভাবে করতে পারে। একটা হতে পারে যে আমি স্প্রেড দেওয়ালে ছুড়লাম, যে মনে করে যে বোর্ডে আমি স্প্রেড ছুড়লাম, বলটা স্প্রেড তার আগের পাশটাকে রিপ্লেস করবে, ওইভাবে বাউন্স ব্যাক করে আসতে পারে। অথবা একটা কোনো সার্টেন অ্যাঙ্গেল আমি ছুড়লাম, যখন একটা কোনো সার্টেন অ্যাঙ্গেলে ছুড়বো আর একটা অ্যাঙ্গেল করে সে বাপাস আসতে পারে, সেটাও হতে পারে। তো এরকম বিভিন্ন মানে কেসেস আসতে পারে। আর যখনই এরকম কেসেসগুলো আসবে তখনই এটা হবে যে যেহেতু তার ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটি, তো সেই জন্য ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে বলে তার মোমেন্টামের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। একটা পার্টিকুলার টাইমে মোমেন্টামের যে চেঞ্জের রেট সেটাকে আমরা বলি ফোর্স অন দ্যাট পার্টিকুলার সারফেস। অর্থাৎ এই কথাগুলো বলার অর্থ এটাই যে যখনই একটা কোনো সারফেসের উপর ফোটন স্ট্রাইক করবে এবং সে বাউন্স ব্যাক করে চলে যাবে, তখন সেই ক্ষেত্রে সে একটা সারফেসের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সেই ফোর্সগুলোকে দেখবো, 3 রকমের কেস দেখবো, এবং সেই 3 রকমের কেসে দেখবো যে ফোর্স অ্যাপ্লাই যেগুলো হচ্ছে সেগুলো কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবং তার উপরে কিছু কোয়েশ্চেন থাকে। যেমন প্রথম যে কেসটা আমরা এখানে দেখবো যে
আমার এখন এই ফর্মুলাটা দরকার, বাকিগুলো এখন দরকার নেই। তো বাকিগুলোকে আমি লিখে দিলাম, শুধুমাত্র মোমেন্টামের ফর্মুলাটা এই মুহূর্তে আমার লাগবে। প্রথম যে কেসটা, যে নাম্বার এ, যে একটা ফোটন আসছে এবং সেটা একটা পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেসের উপরে পড়ছে, পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস। ঠিক আছে, তো মনে করো একটা সারফেস আছে এখানটাতে, এই হলো সারফেস। এখন এই সারফেসটা পারফেক্টলি অ্যাবজর্বিং মানে হলো এখানে যে সারফেসের উপর যত পরিমাণ এনার্জি আছে সেই পুরো এনার্জিটাকে সে অ্যাবজর্ব করবে। তো সেটাই হচ্ছে যে একটা ফোটন এখানটাতে, ফোটন মানে কি, একটা ফোটন ধরেই না আছে, একটা লাইট ওয়েভ আসছে, ফোটন তো লাইট ওয়েভের একটা পার্ট। তাহলে এইখান থেকে যখন একটা লাইট ওয়েভ এখানে স্ট্রাইক করলো, তার মানে একটা ফোটন স্ট্রাইক করলো। আর অ্যাকুরেটলি বলতে গেলে একটা ফোটন কিন্তু নয়, এন নাম্বার অফ ফোটন স্ট্রাইক, কারণ একটা লাইট ওয়েভের মধ্যে এন নাম্বার অফ ফোটন থাকতে পারে, নাম্বার অফ ফোটন দ্যাট মে বি স্মল এন, তাই না? স্মল। আচ্ছা, তো কতগুলো ফোটন স্ট্রাইক করলো আমরা একটু বললাম যে এন নাম্বার অফ ফোটন স্ট্রাইক হচ্ছে। তো এন নাম্বার অফ ফোটন যদি স্ট্রাইক করে, তার আগে আমি একটা সাইন কনভেনশনকে দেখে নিচ্ছি। যখন আমার এই দিকটাকে আমি নেব প্লাস এক্স, মানে যখন এই দিকে মোশন হবে তখন আমি প্লাস নেব, যদি এই দিকে আসে মাইনাস এক্স, যদি উপর দিকে যায় তাহলে প্লাস ওয়াই, যদি নিচের দিকে আসে মাইনাস, যেটা নর্মাল কনভেনশন আমরা গ্রাফের ক্ষেত্রে ইউজ করে থাকি সেই জিনিস। আচ্ছা, এখন যখন ফোটন আসছে তখন একটা ফোটনের মোমেন্টাম কত, এইচ বাই ল্যাম্ডা। আমি বললাম একটু আগে যে এন নাম্বার অফ ফোটন স্ট্রাইক করছে, তার মানে একটা যখন লাইট ওয়েভ এখান থেকে স্ট্রাইক করলো, তার টোটাল তার মোমেন্টাম কতগুলো ফোটনে স্ট্রাইক করলো, দ্যাট ইজ ইনিশিয়াল মোমেন্টাম এন এইচ বাই ল্যাম্ডা। আচ্ছা, এটা তো পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস, পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস যদি হয় তার মানে হলো এটা যে এর মধ্যে কোনো রকমভাবে বাউন্স ব্যাক হয়নি, যেহেতু তার মানে হলো এটা যে এটার ফাইনাল মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে যদি তার ফাইনাল মোমেন্টামটা জিরো হয়ে যায়, তাহলে একটা জিনিস আমাকে বলো যে চেঞ্জ ইন মোমেন্টাম কত হয়ে গেল। চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কত, জিরো। ইনিশিয়াল মোমেন্টাম কত, এন এইচ বাই ল্যাম্ডা। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের ভেক্টর ভ্যালু আমার কাছে কত আসছে, মাইনাস এন এইচ বাই ল্যাম্ডা। এই মাইনাসটা কি বলছে, এই মাইনাসটা আমাকে বলছে যে এর সাইনটা, যে মোমেন্টামের চেঞ্জটা মাইনাস এক্স এর অ্যাকর্ডিংলি আসছে, জাস্ট এইটাকে বলছে এই মাইনাস সাইনটা। আচ্ছা, তাহলে ম্যাগনিটিউড অফ দি মোমেন্টাম কত হলো, চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ইকুয়ালস টু এন এইচ বাই ল্যাম্ডা। এখন আমরা জানি যে ফোর্সের ভ্যালু কত হয় না, ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ডেল্টা টি বাই ডেল্টা টি। এখন ডেল্টা টি আমি জিরো থেকে স্টার্ট করছি আপ টু টি টাইম অবধি, তাহলে ডেল্টা টিটা কত হয়ে যাবে, টি হয়ে যাবে, কারণ টি মাইনাস জিরো, তাই না, যে কারণে টি চলে আসবে। এবারে এখন এই যে ফোর্সটাকে আমি ক্যালকুলেট করছি, আমি ক্যালকুলেট করবো যে ইউনিট টাইমে কতটা ফোর্স দিচ্ছে। ইউনিট টাইম কথাটার অর্থ হলো যে যখন টি ইকুয়ালস টু 1 সেই সময় কতটা ফোর্স দিচ্ছে, তার মানে সেই সময় কতটা ফোর্স আসবে না, এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই 1। তার মানে কত আসবে, শুধুমাত্র ডেল্টা পি ভ্যালু বার করেছিলাম আমরা, এন এইচ বাই। অর্থাৎ যখন একটা পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেসের উপরে কোনো লাইট ওয়েভ এসে স্ট্রাইক করবে, তখন সেই সারফেসটার উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এন এইচ বাই ল্যাম্ডা। এটা চলে গেল যখন পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেসের উপরে স্ট্রাইক করবে। নেক্সট যে কেসটা, আগেটাকে লিখে নাও, তারপর আমি এটাকে এরেজ করে দিয়ে নতুন সেকেন্ড কেসটাকে স্টার্ট করবো, যেখানটাতে আমরা দেখবো যে যদি সারফেসটা পারফেক্টলি অ্যাবজর্বিং নেচারের হয়, যে পুরো পারফেক্টলি রিফ্লেক্টিং নেচারের হয়, যে পুরো লাইট ওয়েভটা এলো এবং রিফ্লেক্ট ব্যাক করে চলে গেল, সেই ক্ষেত্রে কীরকম দ্বারা কিছু। তো সেই কেসটাকে আমরা স্টার্ট করছি যে পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস। এই ক্ষেত্রে কি হবে, প্রসেসটা সেম থাকবে, চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে হবে। চেঞ্জ ইন মোমেন্টাম যখন বেরিয়ে যাবে ইউনিট টাইম, তখন তার চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু দি ফোর্স। এবার লাইট ওয়েভ এলো এবং রিফ্লেক্ট ব্যাক করে চলে গেল, যেহেতু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সারফেসের সাথে ও ইনসিডেন্ট করছে, তার মানে রিফ্লেকশনটাও সেম অ্যাঙ্গেলে হবে, রিফ্লেকশনটাও সেম অ্যাঙ্গেলে হয়ে যাবে। তো রিফ্লেকশনটা এরকমভাবে চলে এলো সেম অ্যাঙ্গেল। যখন ইনসিডেন্ট করলো তখন তার জন্য ইনিশিয়াল মোমেন্টাম কত, পি ইনিশিয়াল কত হবে, আগের ফর্মুলাটা শিখেছিলাম, এন এইচ বাই ল্যাম্ডা। যখন রিফ্লেক্ট ব্যাক করে চলে গেল, সারফেসটা কি পারফেক্টলি
পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস তার মানে হলো যে এটা কোনো রকম অ্যাবজর্পশন শো করে, কোনো রকম অ্যাবজর্পশন শো করেনি। কথাটা থিওরিটিক্যালি কিন্তু বাস্তবে এরকম কখনো হয় না যে কোনো সারফেস কোনো রকমভাবে অ্যাবজর্ব কিছু করলো না, এনার্জিকে অ্যাবজর্ব তো করছে। কিন্তু আমি থিওরি যখন বুঝতে যাবো সেই ক্ষেত্রে আমি আইডিয়াল সিচুয়েশনকে নিয়ে বুঝবো, যে কারণে আমি আইডিয়াল রিফ্লেক্টিং সারফেসকে নিচ্ছি। আইডিয়াল রিফ্লেক্টিং সারফেস বলতে এটা কি বোঝায়, যে সম্পূর্ণ এনার্জিকে রিফ্লেক্ট ব্যাক করে দিয়ে দেয় তার আগের সিচুয়েশন। তাহলে যখন এটা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, যেহেতু কোনো রকমভাবে লস করেনি, তার মানে ফাইনাল যদি আমি দেখি যে মোমেন্টামটা হবে সেটা অবভিয়াসলি সেম ভ্যালুটি হবে যেটা ইনিশিয়ালের ছিল, n/λ। এবার দেখো চেঞ্জ ইন মোমেন্টাম আমি বার করছি। চেঞ্জ ইন মোমেন্টাম কত? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এখন ফাইনাল মোমেন্টামটা কোন দিকে আসছে? মাইনাস এক্স অ্যাক্সিসের অ্যাকর্ডিং আসছে। তার মানে এখানে তাহলে কি লিখে দেবো? মাইনাস n/λ। ইনিশিয়াল মোমেন্টামটা কোন দিকে? প্লাস এক্স এর অ্যাক্সিস। এখন তাহলে এখানে কি লিখবো? মাইনাস প্লাস n/λ। তাহলে আমার কাছে এখন নেট ভ্যালু কত আসছে? মাইনাস 2n/λ। সেম জিনিস, মাইনাস কি বোঝাচ্ছে? মোমেন্টামের যে চেঞ্জটা হলো তার ডিরেকশনটা কোন দিকে সেটাই আমাকে মাইনাসটা বোঝাচ্ছে। আমি ফোর্স ক্যালকুলেট করতে চাই, মড অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমার দরকার। তাহলে ফোর্স কি হয়ে যাবে এখানটাতে? ফোর্স উইল বি ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। আর এইখানটাতে আমরা কত টাইমের জন্য দেখি? ইউনিট টাইমের জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে ইউনিট টাইমের জন্য কত হয়ে যাবে এখানটাতে? ডিভাইডেড বাই 1। টি এর ভ্যালু 1 নিয়ে নেবে, যেরকম ধরো আগেরটাতে আমরা করেছি। তাহলে কত চলে আসছে এখানটাতে? দ্যাট ইজ ডেল্টা টি কত? 2n/9। তার মানে যদি একটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস হয়, তার উপরে যদি ফোটন স্ট্রাইক করে, তাহলে সেই ক্ষেত্রে সেই সারফেসটার উপরে সে কতটা ফোর্স অ্যাপ্লাই করে? 2n/λ। এইটা হয়ে গেল পারফেক্টলি রিফ্লেক্টিং এর জন্য। রিকল করে নাও, পারফেক্টলি অ্যাবজর্বিং n/λ, পারফেক্টলি রিফ্লেক্টিং 2n/λ। কেন n/λ হলো? কারণ ইনিশিয়ালি যখন আমি দেখলাম, যখন পারফেক্টলি অ্যাবজর্বিং সারফেস ছিল সেই ক্ষেত্রে শুধুমাত্র আমার ইনসিডেন্স হয়েছিল, রিফ্লেকশন কিছু ছিল না, যে কারণে ফাইনাল মোমেন্টাম 0 ছিল। রিফ্লেকশনের জন্য কি হলো? যখন ইনিশিয়ালি এলো একটা মোমেন্টাম ছিল, রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে পারফেক্টলি রিফ্লেকশন। তো যত পরিমাণ আমার মোমেন্টাম ইনসিডেন্ট হলো, সেম অ্যামাউন্টের মোমেন্টাম রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে, যে কারণে দুজনের ভ্যালু সেম হবে। কিন্তু ডিরেকশনটা অপোজিট ডিরেকশন হবে, যেটা একটা প্লাস এক্স আর মাইনাস এক্স। এবারে চলে আসছে আমরা থার্ড, যেখানটাতে আমরা দেখবো যে একটা রিফ্লেক্টিং সারফেসের ওপরই পড়বে, কিন্তু একটা কোনো সার্টেন অ্যাঙ্গেলে পড়বে। এখন যেরকম 90 ডিগ্রি যদি সারফেস এই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে, তখন ওরকম কেস হবে, একটা কোনো থিটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে। আর যদি সেটা হয় তাহলে কি হতে পারে সেটাকে দেখো। সি নাম্বার, যে ফোটন incident on a reflecting surface at an angle theta। এই ক্ষেত্রে এই একটা সারফেস ছিল, এই সারফেসটা রিফ্লেক্টিং সারফেস। হ্যাঁ, তো যখন একটা ফোটন বা n নাম্বার অফ ফোটন, যেটা আমরা দেখছিলাম যে একটা কোনো রিফ্লেক্টিং সারফেসের উপর কোনো একটা থিটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো, তখন কি কেস হবে? যে মনে করো যে লাইটটা এরকমভাবে আসছে, এর মধ্যে নিউমেরাস নাম্বার অফ ফোটনস আছে, মানে n নাম্বার অফ ফোটন, যেটা আমরা এর মধ্যে দেখছি, এবং সেটা একটা কোনো সার্টেন অ্যাঙ্গেল থিটাতে ইনসিডেন্ট হলো। এবং যেহেতু একটা প্লেন সারফেসের উপরে ইনসিডেন্ট হচ্ছে, তার মানে রিফ্লেকশনটা অবভিয়াসলি সেম অ্যাঙ্গেলেই হবে। তো ওই সেম অ্যাঙ্গেল থিটাতে ওটা রিফ্লেক্ট ব্যাক করে চলে। এবার আমি এখানটাতে প্রথমে আমার সাইন কনভেনশনটাকে লিখে নিচ্ছি এবং অ্যাক্সিসগুলোকে ডিভাইড করে নিচ্ছি, যাতে করে আমার সুবিধা হয়। তো এটা হলো প্লাস এক্স, এটা হলো মাইনাস এক্স, এটা হলো প্লাস ওয়াই, এটা হলো মাইনাস। এবারে যখন ফোটনটা আসছিল, তখন ইনিশিয়ালি এর যে মোমেন্টামটা নিয়ে আসছিল, দ্যাট ওয়াজ ইকুয়ালস টু nh/λ, যেটা এখন অব্দি লাস্টের দুটো ফর্মুলা আমরা দেখেছি। নেক্সট, যদি এটা nh/λ এই মোমেন্টাম নিয়ে আসে, তার মানে অবভিয়াসলি এর দুটো কম্পোনেন্ট হতে পারে, কারণ একটা অ্যাঙ্গেল থিটাতে ওটা ইনসিডেন্ট হয়েছে। অর্থাৎ এর যে কম্পোনেন্ট হবে, আমি একে দুটো পার্টে ভাগ করছি। এখন আমি যদি চাইতাম এটাকে, কেন আমি এই n থেকে ভাগ করলাম? কারণ একটা ভেক্টরকে সবসময় n টু n বা হেড টু হেড ওরকমভাবে অ্যাঙ্গেলকে ক্রিয়েট করতে হবে। তো আমি এই কারণে n টু n তার যে কম্পোনেন্টগুলো সেগুলোকে দেখানোর জন্য এইখান থেকে দুটো লাইনকে টানবো। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি এটাও থিটা হবে।
যদি ওটা থিটা হয় তার মানে এই যে মোমেন্টাম তার এই যে কম্পোনেন্ট কত আসবে, দ্যাট ইজ ইকুয়ালস টু nh বাই ল্যামডা cos। এই দিয়ে কত আসবে, nh বাই ল্যামডা sin। এবার যখন এটা বাউন্স ব্যাক করে চলে এলো, অবভিয়াসলি রিফ্লেক্টিং সারফেস কোনো অ্যাবজর্পশন নেই, যত পরিমাণের মোমেন্টাম নিয়ে ইনসিডেন্ট হয়েছে তত পরিমাণ মোমেন্টাম নিয়ে ওটা রিফ্লেক্ট ব্যাক করবে, তার মানে অবভিয়াসলি যখন ওটা আসছে তখন এই দিকে তার মোমেন্টামটা কত আসছে, দ্যাট ওয়াজ ইকুয়ালস টু nh বাই ল্যামডা, nh বাই ল্যামডা, তাই না? এতটা মোমেন্টাম নিয়ে সে আবার রিফ্লেক্ট ব্যাক করেছে। এটা তো দুটো কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে। এই দিয়ে কত আসবে, nh বাই ল্যামডা cos থিটা। এই দিয়ে কত আসবে, nh বাই ল্যামডা sin থিটা। এবারে তুমি এই জিনিসগুলোকে জাস্ট একটার পর একটা ওই কোঅর্ডিনেটগুলোতে রিপ্লেস করতে থাকো, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। প্রথমে আমি যদি ইনিশিয়ালটাকে দেখি, ইনিশিয়ালি প্লাস x এর দিকে ছিল কত, nh বাই ল্যামডা cos থিটা। ইনিশিয়ালি y এর দিকে কত ছিল, nh বাই sin থিটা, কিন্তু মাইনাস y তে ছিল, অর্থাৎ এই nh বাই ল্যামডা sin থিটা। এবারে যদি আমি দেখি যে যখন আমার ফাইনালটাকে দেখছিলাম তখন কি ছিল, তখন এই দিকে ছিল মানে x অ্যাক্সিসের অ্যাকর্ডিং ছিল মাইনাস x এর অ্যাকর্ডিং ছিল nh বাই ল্যামডা cos, লিখে দাও nh বাই ল্যামডা cos থিটা। এই দিকে মাইনাস y তে কত আসছে, nh বাই ল্যামডা sin, মানে এই দিকে আসছে কত, nh বাই ল্যামডা sin। এবারে যদি আমি মোমেন্টামের চেঞ্জটাকে অবজার্ভ করি, আমাকে অবভিয়াসলি দুটো অ্যাক্সিসের উপরে চেঞ্জটা অবজার্ভ করতে হবে, যেহেতু চেঞ্জটা দুটো অ্যাক্সিসের উপর হচ্ছে, একটা হলো x আর একটা হলো y। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে দেখছি যে x অ্যাক্সিসের অ্যাকর্ডিং চেঞ্জ কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু x অ্যাক্সিসের অ্যাকর্ডিং যে ফাইনাল মোমেন্টাম মাইনাস x অ্যাক্সিসের অ্যাকর্ডিং যে ইনিশিয়াল মোমেন্টাম। সো ফাইনাল মোমেন্টাম কত আসছিল x অ্যাক্সিসের অ্যাকর্ডিং, x এর অ্যাকর্ডিং ফাইনাল মোমেন্টাম আসছিল এইটা, তাই না? এই যে মাইনাস x এর দিকে nh বাই cos থিটা, মানে এইটা লিখে দাও মাইনাস nh বাই ল্যামডা cos মাইনাস ইনিশিয়ালি x এর অ্যাকর্ডিংলি কত ছিল, প্লাসের দিকে nh বাই ল্যামডা cos থিটা, এই যে প্লাসের দিকে nh বাই ল্যামডা cos থিটা, ভ্যালু পুট করে দাও nh বাই ল্যামডা cos থিটা। তাহলে আমার এখানটাতে এখন ভ্যালুটা কি চলে আসবে বলো, দেখো তাহলে ভ্যালু কত চলে আসছে, যে মাইনাস 2nh বাই ল্যামডা cos থিটা, তাই না? এইগুলো হয়ে গেল। নেক্সট যেটাকে আমরা লিখবো সেটা হলো যে y এর অ্যাকর্ডিংলি আমাকে দেখতে হবে যে y অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি কতটা চেঞ্জ হচ্ছে। তো y এর অ্যাকর্ডিং চেঞ্জটাকে দেখো, যদি আমি চেঞ্জ ইন মোমেন্টাম ইন y অ্যাক্সিস সেটা কত হবে না, চেঞ্জ ইন ইনিশিয়াল ফাইনাল মোমেন্টাম ইন y অ্যাক্সিস মাইনাস ফাইনাল মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম ইন y অ্যাক্সিস, তাই না? ফাইনাল মোমেন্টাম ইনিশিয়াল মানে ফাইনাল মোমেন্টামটা আমার y অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি কত এসেছিল, ফাইনাল মোমেন্টাম y অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি আমার এসেছিল এইটা, তাই না? মাইনাস nh বাই ল্যামডা sin থিটা, মাইনাস nh বাই ল্যামডা sin থিটা মাইনাস ইনিশিয়ালি আমার যখন আমি দেখছিলাম যে ইনিশিয়ালি যখন আমি দেখতে যাব সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে y অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি মোমেন্টামটা কত ছিল, এই যে এইটা, তাই না? মাইনাস nh বাই ল্যামডা sin থিটা। এখান থেকেও দেখতে পারি যে দুটো ক্ষেত্রেই আমার যে y অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি মোমেন্টামটা ছিল সেটা মাইনাস y এর ডিরেকশনে থাকছিল। তাহলে এখানে লিখে দাও যে মাইনাস অফ মাইনাস nh বাই ল্যামডা sin থিটা। সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এবং প্লাস nh বাই ল্যামডা হবে এটা, আর এখানে কত আসছে মাইনাস nh বাই ল্যামডা। সো y এর অ্যাকর্ডিংলি মোমেন্টামের চেঞ্জ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে মোমেন্টামের চেঞ্জ যদি হয়ে থাকে সেটা কেবলমাত্র x এর অ্যাকর্ডিংলি হয়েছে, y এর অ্যাকর্ডিংলি কিন্তু কোনো রকম মোমেন্টামের চেঞ্জ হয়নি। যেহেতু সেটা হয়নি তার মানে এখন আমাকে ফোর্স ক্যালকুলেট করতে হবে। যদি আমি ফোর্সকে ক্যালকুলেট করতে যাই তাহলে ফোর্স ইকুয়ালস টু কত হবে, ফোর্স ইকুয়ালস টু হয়ে যাবে চেঞ্জ ইন টোটাল মোমেন্টাম। আচ্ছা টোটাল মোমেন্টাম যদি আমি বার করতে যাই মানে নেট মোমেন্টাম, সেটা আমাকে অবভিয়াসলি এরকম ভাবে করতে হবে যে রুট আন্ডার পি ওয়াই স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার, পি ওয়াই স্কোয়ার কত 0, কেবলমাত্র আমাকে কি করে থাকবে এক্স স্কোয়ার, তাহলে সেটার ভ্যালু কত চলে আসবে, আর তার রুট হবে, তার রুট হবে মানে কি এই পুরোটা স্কোয়ার হবে, তার রুট মানে এই ভ্যালুটাই চলে আসবে। তাহলে এখানে আমি কি লিখে দেবো যে ডেল্টা পি বাই ইউনিট টাইম মানে টাইমের জায়গাতে 1, ডেল্টা পি কত আসছে মাইনাস
টু এন, আচ্ছা মাইনাস তো থাকবে না তাই না, কারণ আমি এটাকে স্কোয়ার করে রুট করবো, যখন আমি স্কোয়ার করে রুট করবো তখন এই মাইনাসটা তার উড়ে যাবে। যদিও আমি প্রথম থেকে চাইলে প্লাস নিয়ে করতে পারি, কারণ আগে তো বলেছিলাম মাইনাসটা জাস্ট আমাকে এটা বলছে যে মোমেন্টামের চেঞ্জের ডিরেকশনটা কোনটা, এছাড়া একটা কোনো সিগনিফিকেন্স নেই তাই না। তো এখানটা তুমি লিখে দাও যে টু এন এইচ বাই ল্যামডা কস থিটা ডিভাইডেড বাই 1, মানে এটাই আসছে। এটা হয়ে গেল ফোর্স। কখন? যখন একটা কোনো রিফ্লেক্টিং সারফেসের উপরে যে ফোটনটা আসবে সেটা একটা কোনো অ্যাঙ্গেল থিটায় আসবে। এখন এই জিনিসগুলো যেগুলো করলাম, এই যে তিনটে কেস করলাম, এই তিনটে কেসগুলো তিনটে টাইপের প্রবলেম। এটা কিন্তু এরকম ভাবে কোনো কারণ নেই যে তিনটে কেসের ক্ষেত্রে তিনটে ডেরিভেশন করলাম আমাকে এটা জয়েন্টের ক্ষেত্রে জিজ্ঞেস করবে, সেটা কখনোই জিজ্ঞেস করবে না। জয়েন্টের ক্ষেত্রে আমাকে যখন আমার কম্পিটিটিভ এক্সামে যেই চলে যাও বা তুমি নিটের ক্ষেত্রে চলে যাও ডাব্লিউবিজিতে, সেখানটাতে আমার এরকম তারা করবে যে আমাকে এই জিনিসগুলোরই জাস্ট ফর্মুলা দিয়ে মানে ভ্যালুগুলোকে দিয়ে বলবে না নাম্বারটা ক্যালকুলেট করে কতটা অ্যামাউন্টে তার মধ্যে ফোর্স লাগছে, তো ওটা ক্লিয়ার হবে। তো এই তিনটে কেস করলাম, বেসিক্যালি তিনটে টাইপের প্রবলেম করলাম আমরা এখানটাতে। এবার সেটাকে আমি একটা জেনারেলাইজ ওয়েতে এন থিটা এরকমভাবে বুঝিয়ে দিলাম। তো সেরকম কোনো কারণ নেই, তুমি থিটার ভ্যালুকে যখন তুমি চেঞ্জ করবে তখন আগেরগুলোকে পেয়ে যাবে। তুমি থিটার ভ্যালুটাকে এখন যদি চাও তাহলে থিটার ভ্যালুকে 90 ডিগ্রি করে দেবে, মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি, মানে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট করছে তখন থিটার ভ্যালু 1 হবে, cos থিটার ভ্যালু কত হবে 90 ডিগ্রি, মানে থিটা cos থিটার ভ্যালু কত চলে আসবে তখন 1, তাহলে কত আসবে 2nh/λ। ফোর্স কত আসছে 2nh/λ, মানে যখন ইনসিডেন্ট করবে নরমালি একটা সারফেসের উপরে তখন সেই ক্ষেত্রে তার ফোর্স কত আসবে 2nh/λ। এটাকে আমরা সেপারেটলি অলরেডি ক্যালকুলেট করেছিলাম বি পার্ট, বোঝা গেল। এবারে এই জিনিসগুলোর উপরে এই যে কনসেপ্টটাকে আমরা পড়লাম, এটাকে অ্যাপ্লাই করে আমার একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটাকে আমরা এবার সলভ করবো। আশা করি তিনটে বিষয়ের কাছে আবার রিকল করে নাও। অ্যাবজর্বিং nh/λ, রিফ্লেক্টিং 2nh/λ, অ্যাঙ্গেলের একটা কোনো থিটা অ্যাঙ্গেল আসছে 2nh/λ cos থিটা, এগুলো ফোর্সের ফর্মুলা। ক্লিয়ার? এবারে আমরা একটা ফর্মুলাকে করবো, সেই ফর্মুলাটা মানে একটা কোয়েশ্চেন করবো, সেই কোয়েশ্চেনটাকে দেখো কিরকমভাবে প্রসিড করতে হবে আমাদের। চলো এবার দেখো একটা কোয়েশ্চেন আছে, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমাকে কি বলছে দেখো, একটা লাইট আছে, আমি লাইট এনার্জিকে ইনসিডেন্ট করব। প্রথমত এটা একটা স্প্রিং দিয়ে একটা আমি মেটাল প্লেটকে হ্যাং করে রেখেছি, যে প্লেটটার মাস হলো m। তো যখন প্লেটটার মাস m বলেছে, যেটাকে তুমি প্রথমেই মার্ক করবে, সেটা হলো তার নিচের দিকে যে ওয়েটটা লাগবে, দ্যাট ইজ ইকুয়ালস টু mg। এখন এর উপরে আমি কি করলাম, মেটাল প্লেটটার উপরে আমি এনার্জিকে ইনসিডেন্ট করিয়ে দিলাম। এখন যখন আমি এনার্জিকে ইনসিডেন্ট করাবো, অবভিয়াসলি লাইট আসছে, তার মানে সেটা একটা ফোটন। ফোটনকে আমি অ্যাজ এ পার্টিকেল ট্রিট করছি সবসময়। ফোটন যদি একটা পার্টিকেল আছে যেটাকে স্ট্রাইক করে, তার মানে অবভিয়াসলি এর উপর একটা ফোর্স দেবে। একে যদি ফোর্স দেয় তার মানে এটা এখন ডিসপ্লেস একটা কোনো থিটা অ্যাঙ্গেলে চলে আসবে। এবং আমাকে এটা বলা আছে যে একটা থিটা অ্যাঙ্গেল এই পয়েন্টে এসছে ওটা, এবং এই পয়েন্টে এসে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এই পয়েন্টে যখন এসে গেছে তখন এর উপর নেট ফোর্স দুটো অ্যাক্সিসের অ্যাকর্ডিং, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি টোটাল ফোর্সটা তার 0 থাকছে সবসময়, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এসেছে। আমাকে বার করতে হবে যখন সেটা এরকম পজিশনে একটা আছে, তো তার ক্ষেত্রে টেনশনের ভ্যালু কত হবে, আমার কাজটা হলো সেটাকে বার করা। প্রথমত যখন এটা নিচের দিকে এমজি দিচ্ছে, তো অবভিয়াসলি একটা এইখান থেকে টেনশন টি ক্রিয়েট হবে এবং উপর থেকে সারফেসটা উপরে টেনশনটা এই দিয়ে ক্রিয়েট করবে, তাই না। এবং সেম জিনিস এখানটা তো এরকমভাবে টি অ্যাক্ট হবে, এখান থেকে এরকমভাবে টি অ্যাক্ট হবে। যখন অ্যাপ্রোচটাকে বোঝার চেষ্টা করবো যে আমি কিভাবে কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছি, যদি আমার সামনে কোয়েশ্চেনটা আসে আমি এটাকে সলভ করবো কি করে, প্রথম যেটা কাজ হবে যে আমাকে কি বার করতে বলছে, টেনশন বার করতে বলছে। টেনশন যখন বার করতে হলে প্রথম কাজ হলো যে প্রথমে এর উপর যতগুলো ফোর্স লাগছে সেটাকে আইডেন্টিফাই করা। ফার্স্ট স্টেপ, যে কোনো মেকানিক্সের প্রবলেম বা যেখানে মেকানিক্স ওরিয়েন্টেড প্রবলেম থাকবে তার প্রথম কাজ হলো তার উপর অ্যাক্টিং যে সমস্ত ফোর্সগুলো বিভিন্ন ডিরেকশন সেটাকে আমি মার্ক করবো। তো এখানটাতে তার ওয়েটটাকে মার্ক করলাম আমি, যে নিচের দিকে ওয়েট লাগছে। এনার্জি এই ইনসিডেন্ট হলো, তার মানে কতটা ফোর্স হবে একটাকে ডেরিভেশন করেছিলাম, সেখান থেকে আমরা দেখেছিলাম যে ফোর্সের যে ভ্যালু হয় দ্যাট ইজ ইকুয়ালস টু E/c, তাই না। এটাকে আমরা বলতে পারি যে ফোর্সটা দেখো না সেটা হলো E/c। এখন এই যে পরিমাণ ফোর্সটাকে ও এখানটাতে দিয়ে দিল, এখন সেই যে ফোর্সটা এখানটাতে দিচ্ছে সেই ফোর্সটা অবভিয়াসলি এটাকে এইদিকে ঠেলতে ঠেলতে এইদিকে নিয়ে আসছে। তার মানে যদি আমি এইখানটায় দেখি, এইখানটা তো এর উপর, এইদিকে এফটা সেরকমই অ্যাড করবে যে F ইকুয়ালস টু E/c, তাই না। আচ্ছা ওয়েটটা কোন দিকে থাকবে, ওয়েটটা নিচের দিকে থাকবে mg, হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এবারে যদি যদি এটা থিটা হয় তার মানে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, অবভিয়াসলি আমি বলতেই পারি, তাই না, যে এটা থিটা তার মানে এটা হলো থিটা। এবারে কি করবো, এটা কম্পোনেন্টকে ডিভাইড করে দেবো, যে স্যার যদি এটা mg হয় তার মানে এই যে কত আসবে, এদিকে আসবে mg cos থিটা, তাই না, এটা হলো mg cos থিটা। এবারে দেখো
যখন আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করবো এবার যে এর ফলে কোন দিকে কীরকমভাবে ফোর্স অ্যাক্ট করছে সেটাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা এখানটাতে টেনশনটা অ্যাড করছে, তো সেই টেনশনেরও আমি কম্পোনেন্টকে ভাগ করতে পারি, তাই না? যদি এটা থিটা হয় তাহলে এটা কত হবে থিটা, আর এই দিয়ে কত চলে আসবে টি কস থিটা, এই দিয়ে কত চলে আসবে টি সাইন থিটা, তাই না? এটা চলে এলো আমার কাছে। এবারে এটা তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে না, যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তার মানে ওয়াই অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি যে ফোর্সগুলো হবে তাদের ভ্যালু সেম থাকবে, এক্স এর অ্যাকর্ডিংলি যে ফোর্সগুলো হবে তাদের ভ্যালু সেম থাকবে। আমি বলতে পারি যে এক্স এর অ্যাকর্ডিংলি ফোর্স কত, দ্যাট ইজ এই দিকে আসছে একটা হলো এফ আর এই দিকে টি সাইন থিটা, তো আমি লিখে দেবো যে এফ ইকুয়ালস টু টি সাইন থিটা, এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। সেকেন্ড, ওপর দিকে কি লাগছে টি কস থিটা, ওয়াই এর অ্যাকর্ডিংলি ওপর দিকে টি কস থিটা, নিচের দিকে এমজি, এখানে দুটো ভ্যালু সেম হবে যে এমজি ইকুয়ালস টু টি কস থিটা, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তো আমি এবারে 1/2 করছি, 1/2 যদি আমি করি তাহলে আমি কি পাবো tan থিটা, tan থিটা ইকুয়ালস টু কত চলে আসছে আমার কাছে, tan থিটা ইকুয়ালস টু আমার কাছে এখন আসছে তোমার f/mg, তাই না? এখান থেকে আমি বলতে পারি যে থিটার ভ্যালু আসছে সেটা কত না, দ্যাট ইজ tan ইনভার্স f/mg, তাই না? এইটা আসছে থিটার ভ্যালু। এবারে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে তো আমি mg cos থিটা দেখেছিলাম, তাই না? আচ্ছা এটার উপরে তারপরে f এরও একটা কম্পোনেন্ট অ্যাড করবে, অর্থাৎ হলো এটাই যে এই যে লাইনটাতে আমি mg cos থিটা দেখেছিলাম এটাকে আমি এখন ইরেজ করে দেব। তার কারণ হলো এটাই যে এটা হলো দুটো পারপেন্ডিকুলার ফোর্সের জন্য যে রেজাল্টেন্ট ফোর্স সেটার লাইনটা এইদিকে। আচ্ছা এই যে লাইনটা আসছে এই লাইনটা তো এই যে টেনশনটা আছে এখন সেই লাইন বরাবরই আসছে, তার মানে যদি ইকুইলিব্রিয়ামে থাকে এটা, যেটা ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে তার এই লাইন বরাবর যে ফোর্সটা হবে সেটাও তো সেম হবে, যেটা আমি এই আগের রুলটাকে দেখছিলাম যে এক্স এর অ্যাকর্ডিংলি ফোর্স সেম, ওয়াই এর অ্যাকর্ডিংলি ফোর্স সেম, তার মানে অবভিয়াসলি এই যে লাইনটাকে আমি দেখতে পাচ্ছি এই লাইনটার অ্যাকর্ডিংলি যে দুটো ফোর্স পাবো তাদেরও ভ্যালু সেম আসবে। এবার দেখো যদি তাদের ভ্যালু সেম আসে তাহলে আমি বলতে পারি যে এই যে দুটো ফোর্স আসছে এই দুটো ফোর্সের জন্য যে রেজাল্টেন্ট ফোর্স সেইটা এইখানে অ্যাক্ট করবে, তার কত ভ্যালু হবে, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হবে, দুটো ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, রেজাল্টেন্ট কত হয়, দুটো ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, রেজাল্টেন্ট কত হয় রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কত লিখে দেবো আমি রুট আন্ডার f স্কয়ার প্লাস mg স্কয়ার, তাই না? আচ্ছা এই লাইনটার অ্যাকর্ডিংলি যদি ফোর্সের ভ্যালু সেম থাকে তার মানে যেটা এই ফোর্সের ভ্যালু হবে সেটাই হবে এইখানে টেনশনের ভ্যালু একদম তাই। তার মানে আমি লিখতে পারি যে এই যে ইফ অ্যাজ ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম সো r will be equal to t, তাই না? তাহলে r এর ভ্যালু কত বার করব রুট আন্ডার f স্কয়ার প্লাস mg স্কয়ার, লিখে দাও যে t এর ভ্যালু কত হবে রুট আন্ডার f স্কয়ার প্লাস mg এটা স্কয়ার। f এর মানে কত হয় e বাই c, ফোটনের জন্য যে ফোর্সটা হবে লিখে দাও রুট আন্ডার e বাই c এটা স্কয়ার প্লাস mg এটা স্কয়ার, তাই না? এইটা হলো এটা হলো আমার কাছে আনসার যে তাহলে এই সময় টেনশন উপর কত অ্যাক্ট করছে যখন এটা থিটা অ্যাঙ্গেল আছে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে তখন টেনশন কত অ্যাক্ট করছে পেয়ে গেলাম। এটাকেও পেয়ে গেলাম যে আমাকে জিজ্ঞেস করতো যে কতটা অ্যাঙ্গেলে এটা যাবে তারপরে গিয়ে ওটা ইকুইলিব্রিয়ামকে অ্যাটেন্ড করবে, যে এই যে মেটাল প্লেটটা ছিল সেটা কতটা অ্যাঙ্গেলে যাওয়ার পর ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে সেটাকে আমরা পেয়ে গেলাম যে থিটার ভ্যালু কত হবে সেক্ষেত্রে f/mg, তাই না? তো ওই অ্যাঙ্গেলে আসবে যখন এটা ইকুইলিব্রিয়ামে আসবে, ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থা তার মধ্যে টেনশন কত হবে আমি আরেকবার রিক্যাপ করছি অ্যাপ্রোচটাকে বোঝানোর জন্য। কি ছিল কোয়েশ্চেনে, একটা মেটাল প্লেট ছিল যার উপরে একটা ইনসিডেন্ট হয়েছিল লাইট রে, সেই লাইট রেটা ইনসিডেন্ট যখন হয়েছিল অবভিয়াসলি লাইট রেকে আমি ফোটন হিসেবে দেখছি সবসময়, ফোটন মানে একটা পার্টিকেল নেচার আছে, পার্টিকেলকে যখন আমি কোনো একটা জায়গাতে ছুঁড়বো তখন সেটা সেই প্লেটটাকে এরকমভাবে সরিয়ে দেবে, এখানে তাই হয়েছে যে ফোটন এসে স্ট্রাইক করেছে এটাকে দিকে ডেগ্রেড করে দিয়েছে। আমাকে কোয়েশ্চেন কি জিজ্ঞেস করেছে যে এই পয়েন্টে এর উপর টেনশন কত অ্যাক্ট করছে, ঠিক আছে? এবার দেখো আমার প্রথম অ্যাপ্রোচ কি হবে, এর উপর বিভিন্ন পয়েন্টে যে যে ফোর্স লাগছে সেইগুলোকে মার্ক করা। প্রথমত এমজি নিচের দিকে, এইদিকে লাইট আসছে এনার্জি ই নিয়ে, ফোর্স কত তার মানে ই বাই সি, সেটা এখানে স্ট্রাইক করবে, এটাকে এখন এইদিকে নিয়ে চলে এসছে ওটা থিটা অ্যাঙ্গেলে চলে এসছে, থিটা অ্যাঙ্গেলে যখন সেটা চলে আসছে তখন তাকে এক্স অ্যাক্সিস অ্যাকর্ডিং কতটা ফোর্স দিয়েছিলাম ই বাই সি, তো এক্স অ্যাক্সিস অ্যাকর্ডিং কতটা ফোর্স লাগছে ই বাই সি, ওয়েট অলওয়েজ ভার্টিক্যালি নিচের দিকে অ্যাড করবে সেটাই আসছে এমজি। এখন টেনশনটা হচ্ছে এদিকে টি, তো টেনশন আমি দুটো কম্পোনেন্ট পেতে পারি, একটা হলো টি কস থিটা একটা হলো টি সাইন থিটা, তাই না? এখন যেহেতু এটা আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছিল যে ইকুইলিব্রিয়াম পজিশন আছে তার মানে বলতে পারি যে y এর অ্যাকর্ডিংলি নেট ফোর্স সমান হবে x এর অ্যাকর্ডিং নেট ফোর্স সমান হবে,
সেটাকে আমি ওখানে লিখেছি। দুটো রেশিও নিয়েছি, রেশিও নিয়ে আমি বার করেছি ট্যান থিটার ভ্যালু কত, সেখান থেকে থিটার ভ্যালু বার করেছি কত, মানে এই অ্যাঙ্গেল থিটা যখন ওটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে গেল তখন থিটার ভ্যালু কত হবে। আর একটা কি কাজ করলাম, আমাকে টেনশন বার করতে বলেছে। আমি এই টেনশনটাকে বার করবো যখন দেখলাম, তখন আমি এটা দেখলাম যে যখন এই যে দুটো ফোর্স অ্যাক্ট করছিল, এই দুটো ফোর্সের যে লাইনটা, রেজাল্টেন্ট ফোর্সের যে লাইন, সেটা হলো এই লাইন। এই লাইনটার অ্যাকর্ডিংলি এই দুটো ফোর্স তার রেজাল্টেন্ট অ্যাক্ট করছিল। আর এই যে রেজাল্টেন্ট ফোর্সের যে লাইনটা, সেম লাইনে টেনশন আসছিল, ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে সমস্ত অ্যাক্সিসগুলোর অ্যাকর্ডিংলি নেট ফোর্সের ভ্যালু 0 হবে। অর্থাৎ সমস্ত অ্যাক্সিসের অ্যাকর্ডিংলি টোটাল যে ফোর্সগুলোকে আমি দুটো সাইডে দেখবো তাদের ভ্যালু সেম হবে, তবেই তো টোটাল ফোর্স 0 হতে পারবে। অর্থাৎ এই যে লাইনটা, সেখানটাতে রেজাল্টেন্টের যে ভ্যালু হবে সেটা হবে টেনশনের ভ্যালু। তো আমি একটা কাজ করিনি, রেজাল্টেন্টকে বার করিনি, সেটা তো টেনশনের ভ্যালু হবে। তো আমি সেটা কি করলাম, যে রেজাল্টেন্টের ভ্যালু বার করলাম, দুটো ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো কি হবে, টোটাল x স্কয়ার প্লাস mg স্কয়ার। আমি সেটাকে লিখে দিলাম ওখানটাতে, যেটা আনসার হলো f এর জায়গাতে আমি e/c পুট করে দিলাম। তো আমার যেটা আনসার হবে সেটাই হলো টেনশনের ভ্যালু। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে, তাই না? তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে করে আরও এরকম তোমরা রিসেন্ট ভিডিও তোমরা পেতে পারো। এবং এতে করে ডিভিশনে তোমাদের সুবিধা হয়ে যাবে, এবং অনেক ছোটো ছোটো কনসেপ্ট যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। পরের যে ভিডিওটা আমরা দেখতে পাবো, সেখানটাতে আমরা লেনার্ড এক্সপেরিমেন্ট এবং আরও যে পার্টগুলো ছিল, যে এনার্জি কনজারভেশন, ফটোইলেকট্রিক এফেক্ট, সেইগুলোকে আমরা করবো। চলো, থ্যাংক ইউ।